মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা বজায় রাখুন। অপেক্ষা করুন ভাষণের জন্য। সম্মানিত সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। রাষ্ট্রপতির ভাষণ শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, জনাব স্পিকার ও ডিপ্টি স্পিকার, হিজ এক্সেলেন্সিস, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ,
আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি, আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জাতীয় সংসদে বিএনপি ও সমমনা দলগুলোর 2/3 বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র সদস্যও রয়েছেন। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সংসদের সকল সদস্যের প্রতিও রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি বীরাঙ্গনা মা বোনদের এবং আমাদের সকল শহীদদের যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। জনাব স্পিকার, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ
ও আহতদের এবং দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, যাদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। নারী, পুরুষ, শিশুসহ আহত ও পঙ্গু হয়েছেন কমপক্ষে ৩০,০০০ মানুষ। ৫ শতাধিক মানুষ চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এ যাবৎকাল দেশের ইতিহাসের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কার্যক্রম অব্যাহত রেখেছে। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলমান রয়েছে। ১৩৭ জন গুরুতর আহত জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আহতদের ১২,০৪৩টি স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও ভাতা অনলাইন ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হচ্ছে। সরকার জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, গবেষণা, উন্নয়ন, দিবস উদযাপন সহ নানামুখী কার্যক্রম ও বাস্তবায়ন করে যাচ্ছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে ২০২৫ সালের ৬ই অক্টোবর সরকার জুলাইয়ের গণ অভ্যুত্থানে শিশু শহীদদের ৬০টি পরিবারকে এককালীন ৫০,০০০ টাকা সমমূল্যের প্রাইজ বন্ড এবং সম্মাননা স্মারক প্রদান করেছে। ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শহীদি মৃত্যুর নির্দিষ্ট স্থানে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহীদদের কবর সংরক্ষণ করা হয়েছে। জুলাই শহীদদের স্মৃতি অম্লান রাখতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর এবং ৬৪টি জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। জাতীয়ভাবে ৩৬ দিনব্যাপী জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালা ২০২৫ বাস্তবায়িত হয়েছে। জনাব স্পিকার, আজ এই মহান সংসদে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং বর্তমান সরকারের কার্যক্রম ও পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরছি। তবে বক্তব্যের বিস্তারিত সংসদ সদস্যদের সামনে লিখিতভাবে উপস্থাপিত হয়েছে। জনাব স্পিকার, বর্তমান বৈশ্বিক অর্থনীতি এবং অস্থিতিশীল সময় অতিক্রম করছে। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে অনেকটা স্থিতিশীল রয়েছে। রেমিটেন্স সহ আরও কয়েকটি সূচক ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। ২০২৫-২৬ অর্থবছরে অর্থনৈতিক পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে সরকার আশা করে। একদিকে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি এবং অপর দিক থেকে মুদ্রাস্ফীতি, রাজস্ব জিডিপির নিম্ন হার, এ ধরনের বিদ্যমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ২০২৫ সালের জানুয়ারি মাসে ৯.৯৪% থেকে হ্রাস পেয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসে ৮.৫৮% দাঁড়িয়েছে। আশা করা যায় পরবর্তী মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাসের ধারা অব্যাহত থাকবে। তৈরি পোশাক খাত থেকে গত এক বছরে ৩৯.৩৫ বিলিয়ন ইউএস ডলার অর্জিত হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে রপ্তানি ৮.৬০% বৃদ্ধি পেয়ে ৪৮,৩০০ মিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়েছে।
2026 সালের 19 ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 34.78 বিলিয়ন ইউএস ডলার। বর্তমান সরকার আরও নতুন রপ্তানি খাত এবং রপ্তানি বাজার আরও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। সরকার বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং পুঁজিবাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তদারকি কার্যক্রম উন্নতকরণ, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং খেলাপি ঋণ হ্রাসে গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার ব্যাংক খাতে সুশাসন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার যৌক্তিকরণ এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর নীতি প্রণয়ন করবে বলে আশা রাখি। এ লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। পুঁজিবাজারের সংস্কারের জন্য একটি পুঁজিবাজার সংস্কার কমিশন গঠনের পাশাপাশি ফ্যাসিবাদের শাসন আমলে পুঁজিবাজারে সংগঠিত অনিয়মও তদন্ত করবে। জনাব স্পিকার, 2025-26 অর্থ বছরের এডিপি প্রণয়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, বেকারত্ব হ্রাস, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দরিদ্র বিমোচন, কৃষি ও শিল্পের উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার অর্থনীতির গণতন্ত্রায়ন, অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে চালিকা শক্তি। বর্তমান সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশের কৃষি খাত, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা করছে। বর্তমান সরকার কৃষক ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ও কৃষির সার্বিক সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর ফলে 11 লাখেরও বেশি কৃষক সরাসরি উপকৃত হবে। জনাব স্পিকার, 2024 সালের গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের মাধ্যমে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ। সেই লক্ষ্য অর্জনে ফ্যাসিবাদ পতন পরবর্তী সরকার কর্তৃক রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে জনগুরুত্বপূর্ণ খাত সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান সরকারও করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে উপজীব্য করে দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল। ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসন এই 3টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর হস্তে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এই 2টি বিষয় নিয়ন্ত্রণে বর্তমান সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করছে। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে
দুর্নীতি দমন কমিশন আইন 2004 প্রণয়ন করে। এর ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে বাংলাদেশ মুক্তি পায়। 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে স্বীকৃতি পায়। এবারও দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। জনাব স্পিকার, দেশের অর্ধেকেরও বেশি নারী শক্তিকে রাষ্ট্র রাজনীতির মূলধারার বাইরে রেখে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে বর্তমান সরকার দেশের প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার কার্যক্রম চালু করেছে। প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু হলেও প্রথম পর্যায়ে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে আত্মনির্ভরশীল হতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ 2,500 টাকা কিংবা সমপরিমাণ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। সরকার ইতোমধ্যে দেশের 14টি জেলায় পাইলট প্রকল্প হিসাবে ফ্যামিলি কার্ড চালু করেছে। সহায়তার পরিমাণের চেয়েও এই ফ্যামিলি কার্ডকে সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসাবে বিবেচনা করছে। সরকার দেশের দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতিকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কার সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যা সার্বিক ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা উত্তরণে সহায়তা করছে। উক্ত কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তায় 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু, কালভার্ট নির্মাণ, বন্যা আশ্রয় কেন্দ্র ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি, হেরিংবন্ড রাস্তা নির্মাণ, বহুমুখী উদ্ধার ও অনুসন্ধান কাজের জন্য যন্ত্রপাতি, নৌযান সংগ্রহ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, টিআর, কাবিটা, সিপিপি কর্মসূচি এবং শরণার্থী বিষয়ে কার্যক্রম হাতে নিয়েছে। সরকার দরিদ্র বিমোচন, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। দেশের প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা নারী, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের আওতায় 1,30,00,000-এরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন। বর্তমান সরকার বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট ও স্কুল প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষায় স্কলারশিপ প্রদান করবে। তাদের সেবা নিশ্চিত করতে স্বতন্ত্র অধিদপ্তর গঠন করা হবে। জনাব স্পিকার, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সরকারের সময় মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল। একই ধারাবাহিকতায় দেশে নারী শিক্ষার প্রসারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক এবং স্নাতক পাস ও সমমান অর্থ পর্যন্ত উপবৃত্তি কার্যক্রম চালু রয়েছে। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায়েও অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে। সারা দেশে নারীদের মধ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য 1976 সালে গঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় আর্থিক সঙ্গতিহীন নারীদের এককভাবে 25,000 টাকা থেকে 75,000 টাকা এবং দলগতভাবে 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বিতরণ কার্যক্রম চালু রয়েছে। জাতীয় মহিলা সংস্থার নারী নির্যাতন প্রতিরোধ সেল এর মাধ্যমেও বিভিন্ন ইস্যুতে নির্যাতিত নারীদের বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড প্রবর্তন ছাড়াও আরও কিছু কার্যক্রম চালু করেছে। জনাব স্পিকার, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার আগামী 5 বছরে স্বেচ্ছাশ্রম ও সরকারি উদ্যোগে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থানের সৃষ্টি কাজ শুরু করেছে। প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে বৃক্ষ চারা উৎপাদনের জন্য 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে, যা 2.5 লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করবে। 2025 সালের জানুয়ারি মাস থেকে দেশের সকল ভূমি সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। ল্যান্ড সার্ভিস গেটওয়ে, ই-মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ভূমি রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম এবং ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সিস্টেম সমূহের দ্বিতীয় ভার্সন শুরু করা হয়েছে। নাগরিকদের জন্য ভূমি সেবা সহায়তা নির্দেশিকা 2025 এবং ভূমি সেবায় অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026 প্রণয়ন করা হয়েছে। দেশের 889টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র এবং কল সেন্টার 16122 চালু করা হয়েছে। বর্তমান সরকার এসব কার্যক্রম সুসংহত ও সমন্বিত করে জনগণের হয়রানি রোধ এবং দ্রুত সেবা প্রাপ্তি নিশ্চিত করার কার্যক্রম চালু করেছে। সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক এবং সহজ করতে জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। জনাব স্পিকার, দেশের পানি সম্পদের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের পানি নিরাপত্তা, বন্যা ও মরুকরণ প্রতিরোধ নিশ্চিত করা হবে। একই সঙ্গে বর্তমান সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত স্বেচ্ছাশ্রম খাল খনন কর্মসূচি পুনঃবাস্তবায়নের মাধ্যমে সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিদ্যমান বন্দর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে চট্টগ্রামের সমুদ্র বন্দর, বিমানবন্দর, সামুদ্রিক এলাকা ও উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রাম বন্দরে জাহাজে ওয়েটিং টাইম 0 পর্যায়ে রাখা গেলে বন্দর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে বলে সরকার আশা করে। সরকার গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এলজিইডির মাধ্যমে সড়ক উন্নয়ন ও ফুটপাত, সেতু ও কালভার্ট, সাইক্লোন শেল্টার এবং উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ এবং সম্প্রসারণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি, অবকাঠামো এবং অন্যান্য খাতসমূহ টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল অপরিসীম। তিনিই প্রথম পাহাড়ি জনগোষ্ঠী ও সরকারের মধ্যে চলমান সংঘাত নিরসনের জন্য শান্তির উদ্যোগ গ্রহণ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখেন। জনাব স্পিকার, 1978 সালে প্রতিষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে যুব উন্নয়নে, বিশেষ করে যুবাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। বিদ্যমান কর্মসূচি ছাড়াও বর্তমান সরকার সকল মহানগর
ও সারা দেশে যুব উন্নয়নে কর্মসংস্থান প্রশিক্ষণ সহ বিস্তারিত কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। বিভিন্ন আর্থসামাজিক কর্মসূচি ছাড়াও ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার ফুটবল, ক্রিকেট, দাবা, সাঁতার, ক্যারাটে, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলাধুলাকে একাডেমিক কারিকুলামে একটি আলাদা বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং সারা দেশে নতুন 20 স্পোর্টস কর্মসূচির মাধ্যমে প্রতিভা অন্বেষণের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় 2 দশক ধরে আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে সীমাহীন অধোগতি হয়েছে। সংস্কৃতির নামে নানা প্রবণতা দেশের মানুষের চেতনা ও মননে যে ক্ষতির সৃষ্টি করেছে তা খুবই উদ্বেগের বিষয়। এই সংকট দেশের ভাষা, সংস্কৃতি ও কৃষ্টিকে বিপন্ন করে তুলেছে। এই সমস্যাকে বর্তমান সরকার বিবেচনায় নিয়েছে এবং সুস্থ ও সাবলীল গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখতে নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে, যা বাংলাদেশে নতুন চেতনার উন্মেষ ঘটাবে। জনাব স্পিকার, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 2026 সালে মোট 78,500 জন হজযাত্রী হজ পালন করবেন। হজ যাত্রীদের ফ্লাইট খরচ কমানোর জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার সাধ্যমতো আর্থিক সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসাবে সরকার দেশের 3.5 লক্ষাধিক মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবদের সরকারি ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে মাসিক সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করেছে। পবিত্র রমজান মাসের থেকেই এই উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জনাব স্পিকার, প্রায় 7.5 কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিক অধিকার ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। বর্তমান সরকার বিদ্যমান শ্রমবাজার সংরক্ষণের পাশাপাশি নতুন শ্রমবাজার সৃষ্টি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, চাহিদাভিত্তিক ও যুগোপযোগী শিক্ষা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও ক্যারিয়ার সেন্টার স্থাপন করা হবে। দেশে বিদেশে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট তথ্য এবং নির্দেশনা সম্বলিত প্রবাসী কার্ড চালু করা হবে। 2025 সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে প্রেরিত কর্মীর সংখ্যা 11,31,000। বর্তমান সরকার 5 বছরে 1 কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উপজেলায় তালিকাভুক্তদের প্রশিক্ষণ, ভাতা প্রদান ও দরিদ্রদের ন্যূনতম খরচে প্রবাসে প্রেরণ করা হবে। চাকরি নিয়ে বিদেশে যাওয়ার পথ সুগম করতে সংশ্লিষ্টদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। জনাব স্পিকার, বর্তমানে মাতৃ শিশু মৃত্যু হ্রাস পেয়ে গড় আয়ু 72.4 বছর উন্নতি হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার স্বাস্থ্য খাতে দুর্নীতি, অপচয় ও অবহেলা রোধ করে গণমুখী স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারের কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্য খাতে সরকারের
পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দের প্রতিশ্রুতি রয়েছে। নাগরিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বর্তমান সরকার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর নীতি অবলম্বন করেছে। এরই অংশ হিসাবে সরকার সারা দেশে পর্যায়ক্রমে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগ করতে যাচ্ছে। এর মধ্যে 80% হেলথ কেয়ারার হবেন নারী। জনাব স্পিকার, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানসম্মত ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংস্কার, পাঠ্যক্রম হালনাগাদ, সময়মতো পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, অনলাইনে বেতন ভাতা ও উপবৃত্তি প্রদান এবং অবকাঠামো উন্নয়ন করেছে। বর্তমান সরকার স্কুল পর্যায় থেকেই এমন একটি নৈতিক সম্পন্ন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চায় যেখানে শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি হবে না। কোনো কারণে শিক্ষাবর্ষের যে কোনো পর্যায় থেকে কোনো শিক্ষার্থী ড্রপ আউট হয়ে গেলেও যাতে বেকার থাকতে না হয় সেটি মাথায় রেখেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষা কারিকুলাম সংস্কারের উদ্যোগ নিয়েছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম লার্নিং উইথ হ্যাপিনেস, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা, ক্রীড়া ও দেশীয় সংস্কৃতি শিক্ষায় গুরুত্ব আরোপ করা হবে। রাষ্ট্রীয় দিবসগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা শিক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বর্তমান কার্যক্রমকে সর্বাধুনিক তথ্য নির্ভর করে ঢেলে সাজানো হবে। প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি নিউ মিডিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা হবে। জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য রোধে উদ্যোগ নেওয়া হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, উন্নত টেলিযোগাযোগ সেবা এবং নিরাপদ ও টেকসই প্রযুক্তির উন্নয়ন নিশ্চিতকরণে সরকার কাজ করছে। বর্তমান সরকার তথ্য ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত খাত এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন চালিকা শক্তি হিসাবে চিহ্নিত করেছে। এ লক্ষ্য পূরণে সরকার বাংলাদেশকে বৈশ্বিক পর্যায়ে একটি অন্যতম এআই হাব এবং হার্ডওয়্যার উৎপাদন কেন্দ্রে পরিণত করবে। এই খাতে 10 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি, সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। পেপ্যাল সহ প্রযুক্তি নির্ভর ক্যাশ লাইট অর্থনীতি, ক্লাউড ফাস্ট প্রযুক্তির আওতায় দেশে প্রথম এআই চালিত ডেটা সেন্টার স্থাপন এবং বাংলাদেশকে গুগল, ফেসবুক, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান অ্যাজ ডেটা সেন্টার হবে হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রতিবন্ধী সহ যুবক যুবতী, উদ্যোক্তা ও স্টার্ট আপদের জন্য প্রশিক্ষণ, অনুদান ও মেন্টরশিপ চালু করা হয়েছে। দেশব্যাপী ই সেবা প্রদানে ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক 2.0 চালুকরণ সহ ব্রডব্যান্ড কানেক্টিভিটিস, স্কুল ল্যাব, মুক্ত পাঠ, ই লার্নিং, ডিজিটাল স্বাক্ষর ও মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকদের সেবা সহজীকরণের পাশাপাশি অনলাইন সত্যায়ন, ই টিকেটিং ও এক পে সুবিধার প্রসারিত করা হয়েছে। বিনিয়োগ বান্ধব নীতি, স্টার্টআপ ও উদ্ভাবন ফান্ড, উন্মুক্ত প্রতিযোগিতা এবং সাশ্রয়ী সেবা প্রদান নিশ্চিত করা হবে। বন্ধ পাট কল সহ অন্যান্য কল কারখানা পর্যায়ক্রমে চালুর মাধ্যমে কর্মসৃজনের ব্যবস্থা করা হবে। জনাব স্পিকার, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, জীবাশ্ম জ্বালানি সহ আমদানি ভিত্তিক জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উপর সরকার গুরুত্ব আরোপ করেছে।
বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বৃদ্ধি কল্পে 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীত করা এবং সঞ্চালন লাইন 25,000 সার্কিট কিলোমিটারে সম্প্রসারণ করা হবে। 2026 সালে 31টি কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি করে 327 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে। উৎপাদন বণ্টনে চুক্তির আওতায় স্থলভাগ ও সমুদ্র অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে শীঘ্রই বিডিং রাউন্ড আহ্বান করা হবে। এছাড়া বাপেক্সকে শক্তিশালীকরণের লক্ষ্যে অতিরিক্ত 2টি রিগ ক্রয় সহ জনবলকে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। জনাব স্পিকার, দেশের আর্থসামাজিক উন্নয়নে নিরাপদ, আধুনিক ও পরিবেশ বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার কাজ করছে। বর্তমানে 22,724 কিলোমিটার মহাসড়কের মাধ্যমে রাজধানীর সঙ্গে দেশব্যাপী সংযোগ জোরদার করা হয়েছে। বর্তমান সরকার যোগাযোগ ও পরিবহন খাতে সড়ক পরিবহন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলবে। নৌ পরিবহন ব্যবস্থায় বৃত্তাকার জনপথ, নদী ও সমুদ্রবন্দর সংযোগ এবং আধুনিক ওয়াটার হাইওয়ে নির্মাণ করা হবে। সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, রেল পরিচালনা আধুনিকায়ন এবং এক্সপ্রেস সার্ভিস বৃদ্ধি করা হবে। এই খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব, মেট্রো রেল ও দূরপাল্লায় বিশেষ ছাড়, মনোরেল এবং বুলেট ট্রেন সংযোগ স্থাপন করা হবে। বিমান পরিবহন ব্যবস্থায় নিরাপদ কার্গো ও হয়রানিমুক্ত যাত্রী সেবা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে হজ যাত্রীদের বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার সড়ক নিরাপত্তা আইন ও দুর্ঘটনা রোধ, যাত্রী নিরাপত্তা, সড়ক পরিবহন বীমা এবং শ্রমিকদের ইউনিফর্ম নিশ্চিত করবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করার কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসাবে ইতিমধ্যেই যোগাযোগ এবং পরিবহন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে। নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশ বান্ধব রেলওয়ে পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সারা দেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। যাত্রী সেবার মান উন্নয়নে টিকিটিং আধুনিকীকরণ, কমিউটার ট্রেন চালু ও নারীদের জন্য পৃথক কোচ সংরক্ষণ করা হয়েছে। অবৈধ দখলকৃত ভূমি উদ্ধার ও বরাদ্দ প্রদান, রেলওয়ে ট্রেনিং একাডেমি আধুনিকীকরণ, ব্রড গেজ ও মিটার গেজ লোকোমোটিভ, ওয়াগন ও লাগেজ ভ্যান সংগ্রহ করা হয়েছে। বর্তমান সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাব ও দেশি বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশকে আকর্ষণীয় পর্যটন গন্তব্যে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জাতীয় পর্যটন দিবসকে গ শ্রেণী থেকে খ শ্রেণীতে উন্নীত করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের প্রথম পর্যায়ে প্রকল্পের কাজ প্রায় সমাপ্ত হয়েছে। বর্তমান সরকার খুব শীঘ্রই তা চালুর উদ্যোগ নিচ্ছে। জনাব স্পিকার, মেরিটোক্রেসির মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে শক্তিশালীকরণ, জবাবদিহিমূলক ও দলীয়করণ মুক্ত জনপ্রশাসন প্রতিষ্ঠা করা হবে। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 30 থেকে 32 বছর নির্ধারণ করা হয়েছে। জনাব স্পিকার,
বিতাড়িত ফ্যাসিবাদী শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক এবং দক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সেবাবান্ধব পুলিশ গঠন, পুলিশের নৈতিক মনোবল পুনর্গঠন, অনলাইন অভিযোগ দায়ের ব্যবস্থা সম্প্রসারণ, পুলিশ কমিশন অধ্যাদেশ পুনর্নিরীক্ষণ করা হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং পুলিশের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার পুলিশে আরও 4,000 সাব ইন্সপেক্টর এবং 10,000 নতুন কনস্টেবল নিয়োগ দিবে। একই সঙ্গে পুলিশ সার্জেন্টের 180 শূন্য পদে নিয়োগ চূড়ান্ত করবে। দেশে কারাগার ব্যবস্থাপনার অংশ হিসাবে 5টি নতুন কারাগার চালু করা হয়েছে। প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, 16191 কল সেন্টার, ডিজিটাল বন্দি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলার উন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের প্রতিটি নাগরিক যাতে ঘরে বাইরে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা বোধ করেন, এটি নিশ্চিত করার লক্ষ্যেই সরকার সকল কার্যক্রম বাস্তবায়ন করছে। সারা দেশে আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসাবে বর্তমান সরকার অনলাইন জুয়া সহ সকল ধরনের জুয়া এবং মাদকের বিস্তারকে চিহ্নিত করেছে। ফলে জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে বর্তমান সরকার সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র, গোলা বারুদ, ধারালো অস্ত্র ও হাতবোমা উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলবে। এছাড়া চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সুপরিকল্পিত অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। জনাব স্পিকার, জুলাই আগস্ট 2024 পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সহায়তা, বন্যার্তদের উদ্ধার ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পার্বত্য অঞ্চল ও জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিতের সুদূর প্রসারী ভূমিকা রাখছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রেও তাদের সফলতা উল্লেখযোগ্য। বর্তমান সরকার মনে করে সুশৃঙ্খল, রাজনীতিমুক্ত ও যুগ উপযোগী সক্ষমতায় গড়ে ওঠা প্রতিরক্ষা বাহিনী কেবল দেশকে নিরাপদ রাখতে পারে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সুশৃঙ্খল ও আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলে চতুর্মাত্রিক সক্ষমতা ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করা হবে। বর্তমান সরকার একটি জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়ন করবে। এতে মাল্টি ডোমেইন যুদ্ধ ক্ষমতা, স্থল, নৌ ও বিমান বাহিনীর শক্তিমত্তা এবং দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়া হবে। সন্ত্রাসবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা হবে এবং আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক ও প্রতিরোধমূলক কৌশল বাস্তবায়নের মাধ্যমে এসব হুমকি সম্পূর্ণরূপে দমন করা হবে। জনাব স্পিকার, আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকার বিচার বিভাগের কার্যক্রম, স্বাধীনতা নিশ্চিতকরণ, মামলার জট হ্রাস ও বিচার প্রাপ্তি, হয়রানি মুক্তিকরণ, দুর্নীতিমুক্তকরণে বিচার সেবা আধুনিকীকরণ, বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাচ্ছে। জনাব স্পিকার,
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল দর্শন সবার আগে বাংলাদেশ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণ সর্বাগ্রে প্রাধান্য পাবে। সকল রাষ্ট্রের সঙ্গে সমতা, ন্যায্যতা, বাস্তবধর্মী পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ভিত্তিক এবং আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠা নীতি অনুসৃত হবে। বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং অন্য কোনো রাষ্ট্রকেও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেবে না। অর্থনৈতিক, বাণিজ্যিক ও অভিবাসন কূটনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। রপ্তানি বৈচিত্র্য বৃদ্ধি, নতুন বাজার অনুসন্ধান এবং শুল্ক ও বাণিজ্য সুবিধা রক্ষায় কার্যকর কূটনীতি গ্রহণ করা হবে। জনাব স্পিকার, ফ্যাসিবাদী শাসন আমলে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রতি জন আস্থা শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। নির্বাচন কমিশন যাতে জনগণের আস্থা ও বিশ্বাসে বলীয়ান থাকতে পারে, বর্তমান সরকার আগামী দিনের নির্বাচনী কার্যক্রমে সেটি সমুন্নত রাখবে। নির্বাচন কমিশনের মতো দেশের প্রতিষ্ঠানগুলো যাতে আইন অনুযায়ী স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারে, বর্তমান সরকার সেটি নিশ্চিত করবে। জনাব স্পিকার, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনার সকল কার্যক্রমে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে সরকার একটি ন্যায়ভিত্তিক, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে চলছে। এক্ষেত্রে নবগঠিত সরকারের সামনে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই বিরাট চ্যালেঞ্জ। পথ কঠিন হলেও রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই বাধা অতিক্রম কখনোই অসম্ভব নয়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জনাব স্পিকার, আপনাকে ও আপনার মাধ্যমে প্রিয় দেশবাসীকে এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সকল সদস্যকে আবারও জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ এবং নতুন সংসদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।